আচ্ছা দেখো তাহলে আজকে আমরা অগ্নাশয় অগ্নাশয়কেও কিন্তু মিশ্র বলতে পারবো। অগ্নাশয় মিশ্র বলতে কেন কোশ্চেন আসতে পারে যে অগ্নাশয়কে মিশ্র বলতে বলা হয় কেন? প্রথম লাইনে এটা লেখা আছে, তখন বলবা অগ্নাশয়ের মধ্যে বহিঃকার গ্রন্থি ও অন্তঃকার গ্রন্থি দুটোই আছে, এই জন্য এটাকে মিশ্র বলতে বলা হয়। তো বহিঃকার গ্রন্থি তো মনে আছে না যে নালীর মাধ্যমে, তাই না? নালীর মাধ্যমে যদি কোনো রস সরল হয় তাহলে এটা বহিঃকার সরাসরি রক্তে যদি মিশে যায়, রক্তের মধ্যে রক্তান্তরের ভিতরের তরল, তাই সরাসরি ভিতরের তরল হয়ে গেলে সেটা হচ্ছে এমনি কোনো পরিপাক তন্ত্রের মধ্যে গেলে সেটাতে সরাসরি রক্তে যাওয়া হলো না, তাই না? ওই জন্য বহিঃকার। তাহলে এটা একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় নম্বর প্যারা একটা কথা বলা হচ্ছে যে অগ্নাশয় রসে 3 ধরনের এনজাইমের কথা বলা হচ্ছে, ট্রিপসিন, গ্লাইকেজ, অ্যামাইলেজ। এটা মনে রাখতে পারো অ্যালার্ট, মনে রাখতে পারো অ্যালার্ট অ্যালার্ট বলে না, অ্যালার্ট বললাম অ্যামাইলেজ, লাতে, লাইকেজ, ট্রিপসিন, অ্যালার্ট মনে রাখতে মনে তিনটাই নিয়ে। তো মনে রাখবা কে কোনটা পরিপাক করে বা হজম করে। ট্রিপসিন যেটা ট্রিপসিনের কাজ হলো প্রোটিন পরিপাক করা। ট্রিপসিন এর কাজ হলো প্রোটিন পরিপাক করা, প্রোটিনকে পরিপাক করা, প্রোটিন পরিপাক করা। আর লাভে হলো লিপিড পরিপাক করা। ট্রিপসিন কি বলে? ট্রিপসিন হলো প্রোটিনকে পরিপাক করে। ট্রিপসিন একটা এনজাইম, এটা প্রোটিনকে পরিপাক করে। লাইকেজ একটা এনজাইম, লাইকেজ কি করে? লিপিডকে পরিপাক করে। লাইকেজ লিপিডকে পরিপাক করে। হ্যাঁ, তো লিপিড মানে তো তেল বা চর্বি জাতীয় উপাদান, এগুলোকে লিপিড বলে। লিপিড কথাটা আসছে লাইপোজ থেকে। লাইপোজ মানে আসলে লিপিড কথাটা লাইপোজ, লাইপোজ মানে চর্বি বুঝায়। লাইপোজ মানে চর্বি। চর্বি সাধারণত শক্ত হয় আর তেল সফট হয়। সবগুলোকে একসাথে আমরা স্নেহ জাতীয় পদার্থ বলি। স্নেহ মানে কি যে পিচ্ছিল তেলাক্ত তেল তেল, স্নেহ বলতে তেল তেলে জাতীয় উপাদান, এটা স্নেহ একসাথে বলা হয় স্নেহ। তারপর বলছেন যে তাহলে এরপরে বলছে যে এই অগ্নাশয়ের মধ্যে অন্ধকার গ্রন্থি তো আছে, এটা হলো বহিঃকার গ্রন্থি থেকে 3টা বের হলো, এটা বহিঃকার গ্রন্থি থেকে বের হলো। তো অগ্নাশয়ের মধ্যে এইভাবে থাকে যে কোনো একটা অগ্নাশয় 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 এখানে হচ্ছে গ্রন্থি মনে করো অগ্নাশয়ের বহিঃকার নালীর সাথে এটা নালী, বাইরের দিকে ধরো। এখন এর ভিতরে এর মধ্যে মনে করো এইগুলো হলো এখানে যে গ্রন্থিগুলো আছে এটা হলো অন্তঃকরণ। তাহলে এই গ্রন্থির নাম হলো অন্তঃকরণ, এটা হলো অন্তঃকরণ। আর এই গ্রন্থির নাম হলো বহিঃকরণ, এবং নালীর মাধ্যমে আছে, তাহলে এটা হলো বহিঃকরণ। এটা হলো বহিঃকরণ, এটা অন্তঃকরণ, এটা বহিঃকরণ। তাহলে অন্তঃকরণ গ্রন্থি থেকে কিন্তু বের হয়, বহিঃকরণ গ্রন্থি থেকে এই করে এই যে অ্যালার্ট বের হয়। বহিঃকরণ গ্রন্থি থেকে অ্যালার্ট বের হয়, আর অন্তঃকরণ গ্রন্থি থেকে কি বের হয়? অন্তঃকরণ গ্রন্থি থেকে ইনসুলিন আর গ্লুকাগন বের হয়। ইনসুলিন আর গ্লুকাগন। এটা হলো হরমোন, এটা হচ্ছে হরমোন।
গ্লুকা হচ্ছে গ্লুকা মানে হলো গ্লুকা মানে হলো গ্লুকোজ। গ্লুকা হচ্ছে গ্লুকোজ। অন্তঃহার থেকে কি কি বের হয়? ইনসুলিন আর হ্যাঁ, ইনসুলিন আর গ্লুকা এই দুটো বের হয়। এটা হলো হরমোন। হ্যাঁ, এটা হলো গ্লুকোজ। আর গম মানে হলো উদ্ভিদ। ইনসুলিন কথাটা আসছে ল্যাটিন শব্দ ইনসুলা থেকে। ইনসুলা থেকে। ইনসুলা মানে হলো দ্বীপ। আর শেষে ইন মানে প্রোটিন। ইনসুলিন হলো একটা প্রোটিন। দ্বীপ কেন দেখো এর মানে দ্বীপের উত্তর আছে না? ফাঁকা কারোর সাথে কানেকশন নাই, এটা দ্বীপ, তাই না? দ্বীপের মতো লাগে। এই জন্য এর নাম হলো যে ইনসুলিন হয়েছে, যেহেতু এটা দ্বীপের মতো, তাই দ্বীপ প্রোটিন। এই দুটো হলো হরমোন। লিন মানে কি বললেন? কোনটা মানে? ইনসু মানে দ্বীপ, ইনসুলা মানে, আর লিন মানে ইনসুলা মানে দ্বীপ, আর ইন আছে না ইনসুলিন, ইন হ্যাঁ। ইন মানে প্রোটিন। ইন মানে প্রোটিন। শেষে আছে না ইন কথা উচ্চারণ আছে না? ইন মানে প্রোটিন। প্রোটিন ইন মানে প্রোটিন। বুঝছো? আচ্ছা, তাহলে এখন এদের তার কি কাজ সেটা সম্পর্কে একটু জানো। যে ইনসুলিনের কাজ হলো যে এটা হচ্ছে রক্তের মধ্যে যে গ্লুকোজগুলো আছে, এই গ্লুকোজগুলো ধরে ধরে কি করে কোষের ভিতরে পাঠিয়ে দেয়। মানে গ্লুকোজগুলো একা একা যেতে পারে না। ইনসুলিন হরমোন, এই হরমোনটা কি করে গ্লুকোজকে ধরে নিয়ে কোষের ভিতরে পাঠিয়ে দেয়। আর ইনসুলিন আরেকটা কাজ করতে পারে। অগ্নাশয়ের মধ্যে গ্লাইকোজেন আছে। তো গ্লাইকোজেনের কাজ কি? যে গ্লাইকোজেন হলো যে দানাদার শর্করা। তো গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজ বানায়। তাহলে ইনসুলিন দুইটা কাজ করে। যকৃতের মধ্যে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানায়। হ্যাঁ, আবার রক্তস্রোতের মধ্যে ইনসুলিন গিয়ে দেখে যে বাইরে, রক্তের বাইরে গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে, ও ধরে ধরে কোষের মধ্যে পাঠায় দেয়। এখন গ্লুকোজকে কোষে ঢুকায়, আর কি বলে গ্লুকাগনের কথা পরে না না, আর একটা কি কি গ্লাইকোজেন। ও গ্লাইকোজেন, ওটা কি? এটা হচ্ছে গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন মানে কি? গ্লাইকো মানে শর্করা, যে ধরনের উৎপন্ন। গ্লাইকো মানে শর্করা বা গ্লুকোজ, শর্করা বা গ্লুকোজ, শর্করা বা গ্লুকোজ। আর যে মানে উৎপন্ন বা উৎপন্ন বা তৈরি, তার মানে কি হলো যা থেকে গ্লুকোজ তৈরি হয়। তাহলে গোটা অর্থ কি হলো যা থেকে গ্লুকোজ তৈরি হয়। যা থেকে গ্লুকোজ তৈরি হয়। তৈরি হয়। আসলে কাহিনীটা কি জানো? কাহিনীটা আমাদের পরিবারতন্ত্রের মধ্যে যে আমরা যে খাদ্য খেলাম, এগুলোতে অ্যাকচুয়ালি শর্করা জাতীয় খাবার যখন খাই, স্টার্চ খাচ্ছে, অনেক বড় গ্লুকোজ হয়ে এটা। শর্করা অনেকগুলা, ধরো প্রায় 2 লাখ গ্লুকোজ নিয়ে একসাথে একটা স্টার্চ তৈরি করে। সর্বনিম্ন হলো 200, সর্বোচ্চ হলো 2 লাখ। তখন এইটাকে পরিবারতন্ত্রের মধ্যে ভেঙে টিকে গ্লুকোজ হয়। গ্লুকোজগুলো ডাইরেক্ট রক্তে মিশে না, কারণ ডাইরেক্ট যদি রক্তে মিশে তাহলে মানুষ কখনো কম খায়, বেশি খায়, রক্তের ঘনত্ব বেড়ে যাবে। এই জন্য প্রথমে কি হয়, এই গ্লুকোজগুলো যকৃতে জমা থাকে। তো জমা হলো সরাসরি গ্লুকোজ আকারে জমা রাখতে পারে না। কেন? গ্লুকোজ আকারে জমা রাখলে যকৃতের যে কোষ সাইটোপ্লাজম গ্লুকোজ তো দ্রবীভূত হয়ে যাবে, হয়ে ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে চলে যাবে। তো ওই জন্যে ইনসুলিন কি করে? ইনসুলিন হলো যে গ্লুকাগন এই কাজটা করে। গ্লুকাগন কি করে? যে গ্লুকোজগুলো ধরে ধরে গ্লাইকোজেন বানায়, যেটা হলো যে এটা হলো অদ্রবীভূত শর্করা, মানে দ্রবীভূত হবে না, এরকম একটা অবস্থা হলো গ্লুকাগন। গ্লুকোজগুলোকে ধরে ধরে গ্লাইকোজেন বানায়। ঠিক আছে? তাহলে রক্তে ব্যালেন্স ঠিক থাকলে, এখন ইনসুলিন বুঝতে পারে রক্তে আমার গ্লুকোজ লাগবে, তখনই ইনসুলিন একটু করে ভাঙে আর রক্তে সাপ্লাই দেয়। রক্তের মধ্যেও আছে ইনসুলিন।
রক্তে যখন সাপ্লাই দেয় তখন হচ্ছে অতিরিক্ত যেটুকু আর কি বেশি হয়ে যাচ্ছে সেটুকু ইনসুলিন কি করে গ্লুকোজকে ধরে কোষের ভিতরে পাঠায় দেয়। এখন কারো যদি ইনসুলিন উৎপাদন ঠিক মতো না হয় তখন কি হবে, রক্তে গ্লুকোজ ভেসে বেড়াবে। তো রক্তে বেশি কোষে দিতে হবে। কোষে দিতে পারবে না। তাহলে যদি ইনসুলিন যদি কারো উৎপাদন কম হয়, এটাকে ডায়াবেটিস বলে, তাহলে কি হবে, রক্তে ভেসে বেড়াবে, তখন কোষে যায় না। হ্যাঁ কোষে তখন আর কোষের মধ্যে আর ঢোকাতে পারবে না। ইনসুলিন তো ঢুকায়, ইনসুলিন তো ঢোকায়, ঢোকাতে পারলো না, তাহলে কি রক্তে কি গ্লুকোজ বেশি, রক্তে গ্লুকোজ বেশি মানে ডায়াবেটিস। বুঝতে পারছো? এখন একটা জিন একটা ইনসুলিন তৈরি করে তা না, হাজার হাজার যে জিন আছে যারা ইনসুলিন তৈরি করে, এর মধ্যে যার যত বেশি নষ্ট হবে তার ডায়াবেটিস তত বেশি অনুযায়ী। হ্যাঁ এই বুঝতে পারছো, ডায়াবেটিসের মাত্রা থাকে। মাত্রা থাকে এই আর কি, হ্যাঁ। তো গ্লুকাগনের কাজ হলো উল্টা। গ্লুকাগনের কাজ হচ্ছে কি, যে এরা হলো রক্তে ধরো যে ইনসুলিন কাজ কি, রক্তে গ্লুকোজের মাত্রা কম, গ্লুকাগন উল্টা করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, উল্টা কাজ করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, ঠিক আছে, রক্তের মধ্যে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন একে অপরের ভিন্ন কাজ করে। যেমন ধরো যে এরকম হলো যে তুমি ধরো শর্করা জাতীয় খাবার খাও, প্রোটিন জাতীয় আর লিপিড জাতীয় খাবার খাইছো, গ্লুকাগন করবে কি, শর্করা কমে গেছে, গ্লুকাগন করবে কি ওই লিপিডকে এক্সচেঞ্জ করে ওটাকে গ্লুকোজ বানায়, লিপিডকে গ্লুকোজ বানায়, প্রোটিন এর একক হলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডকে গ্লুকোজ বানায়, ও এইভাবে বানায়। অশর্করাকে শর্করা বানায় ফেলে, গ্লুকাগন এইভাবে রক্তে গ্লুকোজ বানায়। শর্করা যদি না খায়, অন্য কিছু খায়, তো ওটাকে শর্করা বানিয়ে দেয়। বানানো সোজা, কারণ ধরো প্রোটিনের মধ্যে একক হলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডে ধরো এটা আছে, এখন শর্করা বা গ্লুকোজ হতে গেলে কার্বন লাগে, হাইড্রোজেন লাগে, তাই না, অক্সিজেন লাগে, তাহলে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, সবই আছে, এটাকে প্রসেসিং করে ওই মানে গ্লুকোজ মানে গ্লুকাগন। আচ্ছা, তাহলে এটা আমার কাছে নিয়ে এইটুকুই যথেষ্ট। এবার হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে বলছে, যে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রো মানে কি, পাকস্থলী, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, গ্যাস্ট্রো বা গ্যাস্টার মানে পাকস্থলী, গ্যাস্ট্রো বা গ্যাস্টার মানে পাকস্থলী। তাহলে পাকস্থলীর যে গ্রন্থি ওটাকে বলে গ্যাস্ট্রিক গ্রন্থি, হ্যাঁ। পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর প্রাচীরে থাকে, এই গ্রন্থি থেকেও নিঃসৃত হয় ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। তিন ধরনের খাবার পরিপাক করতে হবে এই জন্য, হ্যাঁ। আচ্ছা, আন্তিক গ্রন্থি মানে আন্তিক তো মনে আছে না, আন্তিক হলো পাকস্থলীর পর থেকে ডিপলান থেকে পায়ু পর্যন্ত গোটাটাকে আন্তিক বলা হয়, অন্ত্র বলা হয় বা নাড়িভুঁড়ি বলা হয়, হ্যাঁ। তাহলে এখানে বলছে ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাইয়ে আন্তিক গ্রন্থি থাকে। ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাই মানে কোনটা, ক্ষুদ্রান্ত, মনে করে এটা ক্ষুদ্রান্ত, হ্যাঁ, এটা মনে করো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে এরকম থাকে, এর ভিতরে এরকম থাকে, ডিওডেনাম যেটা মিডিয়াম, হ্যাঁ, আর ক্ষুদ্রান্তের ভিতরে এরকম আঙুলের মতো কাজ থাকে, থাকে, হ্যাঁ, এই জিনিসগুলোকে ভিলাই বলে, ভিলাই না ভিলাই মানে এর মধ্যে কোষ থাকে, এই কোষগুলাই তোমার হচ্ছে এনজাইম নিঃসরণ করে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যে খাদ্য পরিপাক পদ্ধতি, খাদ্য পরিপাক পদ্ধতি প্রথমে আমি বলবো যে মুখে খাবার পরিপাক হয় কিছুটা, হ্যাঁ, মুখের মধ্যে খাবার পরিপাক হয়। তো মুখের মধ্যে খাবার পরিপাকটা কিভাবে হয়, মুখের মধ্যে খাবার পরিপাক হলো এইভাবে যে আমাদের মুখেও কিন্তু ওই যে তিন ধরনের গ্রন্থি আছে না, তিন ধরনের গ্রন্থি, আমাদের মুখে তিন ধরনের গ্রন্থি আছে, এটা তিন দেখলাম, তাই না। তো তিন ধরনের গ্রন্থি থেকে দুই ধরনের এনজাইম নিঃসরণ হয়, হ্যাঁ, একটা হলো টায়ারিন আর একটা হলো মনোলিস। টায়ারিন মানে কি, তাই না, টায়ারিন আর মনোলিস, এই দুই এনজাইমের কাজই হলো মুখের ভিতরে শর্করা জাতীয় খাবার পরিপাক করতে সাহায্য করে, শর্করা জাতীয় খাবার পরিপাক করতে সাহায্য করে, হ্যাঁ। তাহলে মুখে কি খাবার পরিপাক হয়, শর্করা জাতীয় খাবার পরিপাক হয়। তাহলে মল্টোজ কথাটা আসছে কি, মল্টোজ যোগ
যোগ এস শেষে এস থাকে তাহলে নেই তার মানে এরা মল্টন বলতে দুই গ্লুকোজ যুক্ত গ্লুকোজ শর্করাকে এক গ্লুকোজ যুক্ত করে দেবে বুঝছো তাহলে মুখের মধ্যে এই পরিবর্তনটা করে হ্যাঁ এই তাহলে টায়ার মানে থুতুর মধ্যে যে তারা কিন্তু বড় শর্করাকে একটু সরু করে মল্টোজ করে ধরো স্টার্চ জাতীয় শর্করাকে মল্টোজ বানায় গ্লুকোজ বানানোর জন্য আরেকটা জিনিস তবে আমরা মুখে তো বেশি খাওয়া রাখি না মানে দিলে দিলে তো পরিপূর্ণ হজম থেকে না হয় না কিছু কিছু হয় বেশিরভাগ হজম হওয়ার কথা হয় পাকস্থলীতে কিন্তু শর্করা পরিপাক করার এনজাইম নাই পাকস্থলীতে নাই তাই পাকস্থলীতে কিন্তু শর্করা জাতীয় খাবারের কোনো পরিবর্তন ঘটে না শর্করা মুখে হয় হ্যাঁ মুখে হয় আর ক্ষুদ্রান্তে এই ক্ষুদ্রান্তে শর্করা হ্যাঁ পাকস্থলীতে হয় প্রোটিন জাতীয় খাবার বুঝছো মুখে হয় শর্করা জাতীয় এগুলো তো মনে রাখতে হবে কারণ পরীক্ষায় কিন্তু যে ধরো মুখ দিয়ে বললো যে এরকম ধরো মুখ দিল মুখের একটা গঠন দিল ধরো হ্যাঁ মুখের একটা গঠন দিল এখন বললো যে মুখের একটা গঠন দিচ্ছে হ্যাঁ দেওয়ার পরে এখন বলছে যে মুখের গঠন দিল যে এখানে একটা মুখে এখানে একটা মুখে মুখের এখানে আর একটা মুখ এখন ধরো এইভাবে করে এক্স দিল দিয়ে বললো এক্স অংশের পরিমাপ পদ্ধতি বানানো হবে তাহলে তুমি এখন জানো না এখানে কোন খাবার পরিমাপ হয় তাহলে তো জিরো তাহলে কি মুখে কি খাবার পরিমাপ হয় শর্করা জাতীয় খাবার পরিমাপ হয় তাহলে তুমি যখন শর্করা জাতীয় খাবার লিখলাম তাহলে শর্করা জাতীয় খাবার পরিমাপ হয় এরপরে ধরো বললো যে ওয়াই অংশে পরিমাপ পদ্ধতি বানানো হবে ওয়াই অংশে পরিমাপ পদ্ধতি বানানো হবে তাহলে তুমি বললাম ওয়াই অংশে তো প্রোটিন পরিমাপ হয় তাই না প্রোটিন পরিমাপ হয় প্রোটিন পরিমাপ এখানে কিন্তু শর্করা পরিমাপ হয় না এটা মনে রাখতে হবে এখানে শর্করা পরিমাপ হয় না এটা প্রোটিন জাতীয় খাবার পরিমাপ হয় তারপর যদি বলে এই অংশে কি খাবার পরিমাপ হয় এই অংশে ধরো এক্স হয় জেড তাহলে এখানে কিন্তু তিনটা খাবারই পরিমাপ হয় মনে রাখবে এই অংশে হ্যাঁ ক্ষুদ্রান্তে শর্করার বাকি যেটুকু হয়নি সেটা হলো তারপরে হচ্ছে প্রোটিন সম্পূর্ণ দ্বারা রক্তগত হয় না কিছুটা হয় কিছুটা থেকে যায় সেটা হয় তারপরে লিপিড তিনটা খাবার ক্ষুদ্রান্তে পরিবর্তন এটা মনে রাখবে তিনটা খাবার ক্ষুদ্রান্তে পরিবর্তন লিপিড মানে তেল চর্বি হ্যাঁ মানে তেল আচ্ছা এখানে একটা শব্দ আছে দেখো মুখে তাতে বলে এখানে দ্বিতীয় নম্বর করে পেরিস্টালসিস পেরি মানে চারপাশে স্টালসিস মানে সংযোজন বা সঞ্চালন কোথায় দ্বিতীয় নম্বর পেরা ও পেরিস্টালসিস কথাটা সেইভাবে পেরি মানে চারপাশ আর স্টালসিস মানে হলো সংযোজন বা সঞ্চালন আরেকটা বাংলা তরঙ্গের মতো বেশি সংকোচন বাকি রেখেছেন সঞ্চালন তরঙ্গের মতো বেশি নড়াচড়া তরঙ্গের মতো মানে একবার সংকোচন একবার প্রসারণ মানে এদেরকে তরঙ্গ একবার এদিক একবার এরকম হবে এটা কিন্তু সংক্রিয়ভাবে হয় সংক্রিয়ভাবে হয় এবং খাওয়ার নিজের দিকে নিয়ে আসে এখন দেখো পাকস্থলীতে বললাম যে পরিপাক হয় পাকস্থলীতে প্রোটিন তো কিভাবে হয়
আমাদের পাকস্থলীতে এখানে যে গ্রন্থিগুলো আছে, পাকস্থলী গ্রন্থিগুলো, এই গ্রন্থির মধ্যে দুই রকমের উপাদান থাকে। এক ধরনের গ্রন্থি থেকে হাইড্রোক্লিক অ্যাসিড উৎপন্ন হয়, মানে HCl। আরেক ধরনের গ্রন্থি থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন, পেপসিনোজেন কি? হ্যাঁ বলছি, নিষ্ক্রিয় পেপসিনোজেন নিষ্ক্রিয়। তাহলে এখন কথা হলো যে পেপসিনোজেন জিনিসটা কি? পেপসিন কথাটা আসছে ল্যাটিন শব্দ, হ্যাঁ, যে পেপসিস থেকে, পেপসিস মানে হলো হজমকারী এনজাইম, হজমকারী এনজাইম, প্রোটিন হজমকারী এনজাইম, যেগুলো যে বাংলা অর্থ পেপসিস থেকে আসছে, যার অর্থ হজমকারী এনজাইম, হজমকারী এনজাইম, হজমকারী। আর পেপসিনোজেন যে মানে তৈরিকারী, যে মানে কি তৈরিকারী, এটা এমন এক ধরনের এনজাইম যা যে এনজাইমটা কি করে, হজম করার এনজাইমে পরিণত হয়ে যায়, হজম হয়ে যায়। মানে যখন কখন হজম হয় জানো, নিষ্ক্রিয় পেপসিনের সাথে এই যে হাইড্রোক্লিক অ্যাসিড না, এই হাইড্রোক্লিক অ্যাসিড যখন এর সাথে মিশ্রিত হবে তখন এটা হয়ে যাবে সক্রিয় পেপসিন, তখন এটা হয়ে যাবে সক্রিয় পেপসিন, সক্রিয় পেপসিন। কেন? কারণ হলো যদি এটা প্রথমেই সক্রিয় হয় তাহলে ঝামেলা আছে। ধরো এখান থেকে বের হচ্ছে, এখানে যদি সক্রিয় থাকে তাহলে ঝামেলা হবে না, সক্রিয় থাকলে এই গ্রন্থির পরিমাণে ধ্বংস হয়ে যাবে। ও আচ্ছা, মানে নিচে এসে একটা সক্রিয় হয় খাদ্য। এর মধ্যে আমরা একদম সক্রিয় হয় না, এর মধ্যে যদি থাকে গ্রন্থি তো ইয়ে হয়ে যাবে। ওটা তো মাংস, মাংস তো প্রোটিন দিয়ে তৈরি, তাহলে মাংস পেশির মধ্যে যে প্রোটিন আছে সব ধ্বংস করে ফেলবে, হজম করে ফেলবে, তাহলে কোষ ঝিল্লি মিল্লি সব শেষ, কোষ ঝিল্লিতে খালি প্রোটিন আছে, বুঝছো? পেপসিনোজেন মানে কি বললেন? পেপসিনোজেন মানে হলো হজমকারী, প্রোটিন হজমকারী এনজাইম। ও শুধু পেপসিনোজেন মানে যে মানে তৈরিকারী, যে মানে তৈরিকারী, পেপসিন তৈরিকারী, পেপসিন তৈরিকারী, যে মানে পেপসিন তৈরিকারী। আর পেপসিন মানে? পেপসিন মানে হজম, হজম, প্রোটিন হজমকারী এনজাইম। পেপসিন মানে প্রোটিন হজমকারী এনজাইম, পেপসিন মানে প্রোটিন হজমকারী এনজাইম। আচ্ছা, এখন কয়েকটা কোশ্চেন যদি একটু ঘুরাই দেয় পারবে কিনা। যেমন ধরো বলা হচ্ছে যে হাইড্রোক্লিক অ্যাসিড এখান থেকে বের হচ্ছে, তো ধরো এটা ধরো একটা গ্রন্থির কোষ, এখানে হাইড্রোক্লিক অ্যাসিড আছে। এখন বলো তো হাইড্রোক্লিক অ্যাসিড এই কোষটাকে কেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে না? হাইড্রোক্লিক অ্যাসিড কারণ হলো যখন কোষের মধ্যে থাকে তখন সে এরকম আয়ন আছে, যখন সে বাইরে আসে তখন হাইড্রোক্লিক অ্যাসিড তখন যুক্ত হয়ে যায়। হ্যাঁ, তার আগে এই মানে গ্রন্থির মধ্যে ওই জন্য তোমার কিছু হয় না। আচ্ছা, বাকিটা তুমি বুঝলাম। লাস্টের দিকে একটা কথা হচ্ছে যে পাকস্থলীতে কিন্তু এই হজম হয় এবং সংকোচন প্রসারণ হয়, এবং দেখা যায় খাবারগুলো একটা মন্ড তৈরি হয়, আটার যেমন একটা মন্ড ছানার পরে যেমন হয় না, তেমন হয়ে যায়, ওটাকে বলে মন্ড। এরপরে ক্ষুদ্রান্তে পরিপাক, ক্ষুদ্রান্তে কিন্তু বললাম যে একসাথে তিনটে খাওয়ার পরিপাক হয়, তাই না? ক্ষুদ্রান্তে তিনটে খাওয়ার পরিপাক হয়, তিনটে খাওয়ার পরিপাক হয়। তাহলে এখানে যেমন দেখানো হয়েছে, প্রথমে দেখো বইয়ের দিকে দেখো যে তার আগে একটু কথা আছে, হ্যাঁ, তার আগে একটু কথা আছে যে প্রথমে লিপিডের কথা বলছে, তো যে এখানে কিন্তু আমরা জানি লিভার আছে, লিভারের এখানে একটা পিত্তথলি আছে, তাই জানি, তাই না? পিত্তথলি এসে আসলে যে কাজটা করে ডিউডিনামে পিত্ত লবণ এখানে পাঠায়। কেন পাঠায় জানো? যে এর মধ্যে হাইড্রোক্লিক অ্যাসিডের কারণে এটা খুবই অ্যাসিডিক। তো পিত্ত লবণ দুইটা কাজ করতে পারে। একটা কাজ হলো এই লবণগুলো কি করে, ক্ষার যেহেতু লবণ, তো হাইড্রোক্লিক অ্যাসিডকে পোষণ করে, দিয়ে হাইড্রোক্লিক পোষণ করে, পোষণ করলে কি হয়, তখন খাওয়ার পরে যে অ্যাসিডিক ছিল সেটা কিন্তু ক্ষারীয় হয়ে গেল, খালি হয়ে যায়। আর একটা কাজ হয়, সেটা হলো এখানে যে লিপিডগুলো আছে হজম করার, এখানে তো হজম হয় না, লিপিডগুলো এখানে জাস্ট
টুকরা টুকরা হয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু ভেঙে ভেঙে যায়, কিন্তু হজম হয় না, বুঝছো? কিন্তু সমস্যাটা হলো যে যখন এখানে আসবে তখন ক্ষুদ্রান্তিত লিপিড পরিবহনকারী এনজাইম আছে, এনজাইম কখনোই কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই লিপিডগুলোকে দ্রবণের মতো না করতে পারবে। লিপিড তো দ্রবণ হয় না, কিন্তু পিত্ত লবণ কি করতে পারে, লিপিড অণুগুলোকে আরো ভেঙে খুবই ক্ষুদ্র করে ফেলতে পারে এবং সাবানের ফেনার মতো হয়ে যায়। কেন সাবানের ফেনার মতো হয়? কারণ লিপিড তো পানির সাথে বিক্রিয়া করবে না, তাই কি হয় যে পানি থেকে দূরে চলে যায়, তখন ওটা সাবানের ফেনা হয়, তাই না? ওই যে কারণ পানি তো তেল পছন্দ করে না, তাই না? তখন হচ্ছে দূরে সরে যায়, তখন বুদবুদ তৈরি হয় না। তো সাবানের ফেনা হয় ওই কারণে, যে পানি লিপিডের সাথে মিশতে চায় না, তাই ফুলে থাকে, দূরে চলে যায়, বুঝছো? মিশতে চায় না, তো এরকম সাবানের ফেনার মতো হয়ে যায়। কিন্তু পিত্ত লবণ চর্বিগুলোকে অনেক বেশি ক্ষুদ্র করে ফেলতে পারে, বুঝছো? অনেক ক্ষুদ্র করার পর তখন সাবানের ফেনা আনতে হয়, তখন ওই লিপিড অণুগুলো একটা একটা অণু হয়ে গেছে। এইবার একটা একটা অণু যখন হয় তখন লাইপেজ এনজাইম এবার হজম করতে পারে, লাইপেজ এনজাইম এবার হজম করতে পারবে। পিত্ত লবণ আসে যদি টুকরো টুকরো না করতো, তাহলে লাইপেজ কিন্তু কাজ করতে পারতো না। তো লাইপেজ যে কাজটা করে, যে লিপিডকে ভেঙে লিপিডকে ভেঙে লিপিডকে ভেঙে সে কি করে, লাইপেজ লাইপেজ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, লিপিডকে ভেঙে এই দুটো জিনিস তৈরি করে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে। এখন লিপিড অণু হচ্ছে মূলত ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি। তো গ্লিসারল নামকরণটা কেন হয়েছে? গ্লিসারল নামকরণটা কিন্তু গ্লাইকোজ থেকে। গ্লাইকোজ মানে মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য নাম হচ্ছে গ্লাইকোজ। আর অল মানে কি, এখানে একটা অ্যালকোহল আছে, অল মানে এখানে একটা অ্যালকোহল আছে, এই জন্য এরকম নাম আছে। আর ফ্যাটি অ্যাসিড নাম কেন হচ্ছে? ফ্যাট মানে চর্বি, চর্বিতে থাকে অ্যাসিড, চর্বিতে থাকে অ্যাসিড। কি অ্যাসিড? কার্বোক্সিলিক অ্যাসিড, কার্বোক্সিলিক অ্যাসিড। চর্বির মধ্যে থাকা অ্যাসিড, তাই নাম ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, তো এই অ্যাসিডটা, এই অ্যাসিড তারপরে জৈব অ্যাসিড। হ্যাঁ, জৈব অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড। তাহলে এই ফ্যাটি গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে তখন হয় লিপিডের একটা অণু। গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে এটা হলো লিপিডের একটা অণু। তো সাধারণত তিনটা হয়, একটা গ্লিসারল আমরা এরকম দেখতে, গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড। অ্যালকোহল তো এই যে ওইস, সাধারণত তিনটা। এই যে এখানে ধরো কার্বক্সিলিক অ্যাসিড, মানে এরকম করে যুক্ত হয়, এরকম অসংখ্য কার্বনের চেইন হয়ে থাকে, থাকে লাস্টে যায় সিএস2এস। এখন এই যে চেইন এখানেও থাকে, এখানেও থাকে। এখন এটা যখন যুক্ত হবে তখন কি হবে, এইটুকু দিয়ে পানিতে ঢুকে যাবে, আর তখন এই যে অক্সিজেন দুই হাত না মিশে, আর কার্বনের চার হাত, তাহলে এখানে দুইটা অক্সিজেন, এখানে দুটা অক্সিজেনের দুই হাত, তাই না? ও আচ্ছা, বুঝলি? ওটার সাথে একটা, এটার সাথে একটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এইভাবে একটা লিমিটের একটা অণু, এইভাবে লিমিটের একটা অণু, ঠিক আছে? কিসের অণু? লিমিটের অণু, তেল বা চর্বির অণু, বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো উপরেটা লিপিড, উপরেরটা লিপিড বলতে গোটাটা মিলে লিপিড, গোটাটা মিলে একটা লিপিডের অণু। কারণ কি, লিপিডটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করবে, এটার নাম গ্লিসারল, এটার নাম কি? গ্লিসারল, গ্লিসারল। আর নিচেরটার নাম কি? ফ্যাটি অ্যাসিড, নিচেরটার নাম কি? ফ্যাটি অ্যাসিড, এটার নাম কি? ফ্যাটি অ্যাসিড। তাহলে এই দুটো মিলে একটা লিপিডের অণু, এটা হলো ফ্যাটি অ্যাসিড, বুঝলি? বুঝতে পারছো?
ওইভাবে আচ্ছা এখন দেখো যে এবার আরেকটা বিষয় খেয়াল করো এটা লিমিট পরীক্ষা হলো ক্ষুদ্রান্তে আগে বললাম তিনটে জিনিস পরীক্ষা হয় ক্ষুদ্রান্তে তাই না তিনটে জিনিস পরীক্ষা হয় তারপরে প্রোটিন পরীক্ষা হবে আর শর্করা প্রোটিন কিন্তু পাকস্থলীতে কিছুটা পরীক্ষা হয়েছিল ওই পলিপেপটাইড ছিল মানে একটা প্রোটিন অণু ধরো 100টা অ্যামাইনো অ্যাসিড 100 প্লাস অ্যামাইনো অ্যাসিড বা 100টা অ্যামিনো অ্যাসিড তাহলে এটা একটা প্রোটিন অ্যামিনো অ্যাসিড যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো এটা একটা প্রোটিন তাহলে পাকস্থলীর মধ্যে এই প্রোটিনটা কিন্তু ভেঙেছে ভেঙে পলিপেপটাইড করেছে মানে কি 100 কম হলে পলিপেপটাইড 100 কম হলে পলিপেপটাইড বুঝছো 100 কম বলতে মূলত আসলে 11 থেকে 99টা হলে তাকে আমরা পলিপেপটাইড 11 থেকে 99টা অ্যামিনো অ্যাসিড হলে মানে প্রোটিন হয়নি প্রোটিন আছে কম হ্যাঁ প্রোটিনের থেকে কম তাহলে এটাকে আর ইয়ে বলতে পারবো না এটাকে আর প্রোটিন বলতে পারবো না তাই বলবো পলিপেপটাইড পলি মানে বহু পেপটাইড বলতে অ্যামিনো অ্যাসিড বহু অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড পলিপেপটাইড চলো পলিপেপটাইড পলিপেপটাইড তো এখন পাকস্থলীতে তো প্রোটিন হয়ে পলিপেপটাইড হয়েছে তাহলে এখন ক্ষুদ্রান্তে এসে পলিপেপটাইডকে মানতে হবে সেজন্য দেখো বই লেখা আছে পলিপেপটাইড ট্রিপসিন প্রোটিন ট্রিপসিনের বাংলা অর্থ প্রোটিন ভাঙা এনজাইম ট্রিপসিনের বাংলা অর্থ প্রোটিন ভাঙা এনজাইম তাহলে প্রোটিন ভাঙা এনজাইম কি করবে অ্যামাইনো অ্যাসিড সরল পেপটাইড মানে কি দুইটা অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় সরল পেপটাইড দুইটা অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় সরল পেপটাইড দুইটা অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় সরল পেপটাইড দুইটা অ্যামাইনো অ্যাসিড বলে তখন এটাকে বলা হয় সরল পেপটাইড দুইটা অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ তাহলে যেহেতু বলেছি ট্রিপসিন আছে কি প্রোটিন ভাঙা এনজাইম প্রোটিন ভাঙা এনজাইম ট্রিপসিন মানে হলো প্রোটিন ভাঙা এনজাইম সর্বশেষ দেখো যে এই যে স্বেচ্ছার মানে অর্থাৎ মুখের মধ্যে শক্ত আর পরিমাপ হয় না তাই হচ্ছে অ্যামাইলেজ এনজাইম অ্যামাইলেজ মানে কিন্তু শর্করা অ্যামাইলেজ মানে কি শর্করা অ্যামাইলাম মানে হলো শর্করা অ্যামাইলেজ মানে শর্করা এর নাম হলো অ্যামাইলেজ শর্করা এর এনজাইম অ্যামাইলেজ আর অল্প কিছু আছে আমি আপনাদের শেষ করি এগুলো সব কিছু করে স্বেচ্ছার অনেক বললেন স্বেচ্ছার মানে হলো শস্য দানা এর বাংলা অর্থ হলো শস্য দানা স্বেচ্ছার একটা শর্করা